আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত। আজ আমরা গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনের সলভ ক্লাস করব। এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ যারা ফাইনাল ইয়ারে পড়ে তাদের 10 10 20 আসে কমপক্ষে, মাস্টার্সে যারা পড়ে তাদের কমপক্ষে 10 আসে। আর অ্যাকাউন্টিং থিওরি বা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইতে তো প্রচুর পরিমাণে অঙ্ক আসে না। অঙ্ক আসে হলো 5টা। এটার মাঝে এই চ্যাপ্টার থেকে কনফার্ম একটা আসে। এই জন্য এই চ্যাপ্টারটা থেকে যাতে 10 নম্বর আমাদের মিস না হয়, আমরা এই চ্যাপ্টারের উপর মোটামুটি 12টা ক্লাস করছি। 12টা ক্লাসে দেখা যায় 3টা চ্যাপ্টার করা যায়, কিন্তু একটা চ্যাপ্টার উপর 12টা ক্লাস নেওয়ার মূল কারণটা হলো যাতে এই চ্যাপ্টার থেকে 10 নম্বর মিস না হয়। প্রশ্ন যত কঠিনই হোক না কেন, আপনারা যাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আনসার করতে পারেন। এখানে 12 ক্লাসে আমি মোটামুটি 15টা অঙ্ক করাই দিচ্ছি। আজকে সলভ ক্লাস। সলভ ক্লাস মানে এই 15টা অঙ্ক যারা করছেন বা 12টা যারা ক্লাস করছেন, করার পর বইয়ে আপনার কিন্তু আরো অঙ্ক আছে। 14টা 15টা অঙ্ক না, বইয়ে আপনার 50টা অঙ্ক আছে মেইন বইয়ে। ওইগুলা দেখে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আলোচনা করবেন। আর যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে বাদ দেন আজকের ক্লাস। মেসেঞ্জার গ্রুপে জানানো হবে নতুন চ্যাপ্টার আবার কবে শুরু করা হবে, সেদিন থেকে ক্লাস করবেন। কারণ আপনি যদি আজকে মাঝখানে ভর্তি হয়ে থাকেন, 1 দিন 2 দিন আগে, হ্যাঁ, তাহলে তো এই ক্লাসগুলো দেখা হয়নি। আপনাদের ক্লাস কয়েক সামনের সপ্তাহ বা নেক্সট ক্লাস কবে হবে এটা আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবো যে আজকে থেকে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, আপনি আজকে থেকে ক্লাস করেন। আর যারা পুরাতন আগে সব ক্লাস করছেন তারা আজকের ক্লাস বুঝবেন। কারো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। মেসেঞ্জার গ্রুপে প্রশ্নের ছবি উঠাও দিতে পারেন যে এই অঙ্কটা, বা কমার্স পাবলিকেশনের, মিলেনিয়াম পাবলিকেশনের বা ব্যতিক্রমের এত নাম্বার অঙ্ক আমি পারি না স্যার, বা এই লাইনটা, অঙ্কের এই লাইনটা আমি পারি না, এটা আমাকে বুঝাই দেন, সেটার সমাধান করব। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে তাহলে আমি আপনাদের জন্য 2টা অঙ্ক খুঁজে রাখছি। ওই 2টা অঙ্ক আমি আপনাদের করাই দিব। এটা কমার্স পাবলিকেশনের একটা অঙ্ক, এটা করাই দিব। আরো একটা ব্যতিক্রম একটা অঙ্ক আমি করাই দিব। হ্যাঁ, যাদের প্রশ্ন আছে বলেন কি প্রশ্ন। চ্যাট বক্সে রাখছে। কোন চ্যাপ্টার চলতেছে? গুডউইলের চ্যাপ্টার চলতেছে। প্রবলেম, আচ্ছা। একটা অঙ্ক উনি মেসেঞ্জার গ্রুপে SMS দিছেন, সেটা বুঝাই দিতে বলছে। বলেন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ স্যার, এই যে আউটসাইড লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি, আসলে এই দুইটার পার্থক্যটা একটু যদি বলতেন। হ্যাঁ, সহজ পার্থক্য। লাইবিলিটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। লাইবিলিটিকে টোটাল লাইবিলিটি, প্রথম থেকে আসি। সমীকরণ, হিসাব সমীকরণ। এ সমান সমান অ্যাসেট সমান সমান লাইবিলিটি, টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লাইবিলিটি। এই লাইবিলিটি 2 রকম হয়েছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে। একটা হলো এল, আর একটা হলো ই। এটা মালিকের সকল ধরনের পাওনা, আর এটা হলো পাওনাদারদের সকল ধরনের পাওনা। মালিকের পাওনা কি হতে পারে? মালিকের মূলধন, ক্যাপিটাল, রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এগুলো মালিকের মালিকের বেতন, মূলধনের থেকে এগুলা সৃষ্টি হয়েছে। ব্যালেন্স শিট যখন আমরা করি, শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ এন্ড সারপ্লাস, দুইটা আইটেম, যেই 2টা আইটেম মিলে হয় ইকুইটি। আর লাইবিলিটিকে 2টা ভাগ করি আমরা যখন ব্যালেন্স শিট তৈরি করি। একটু দেখাই আমি, দেখাইলে আপনার ভালো করে বুঝবেন। বেসিক জানা দরকার, যেহেতু আপনি ফাইনাল ইয়ারে বা মাস্টার্সে পড়েন। বেসিক না জানলে তো আপনার ভবিষ্যৎ খুব অন্ধকার। কারণ কি, ভাইভাতে ওইগুলো জিজ্ঞাসা করতে পারে, চাকরি ভাইভাতে এটা কি সেটা কি। তখন যদি আপনি না পারেন, তখন তো হয়ে যাবে বিপদ। দেখি এখানে আছে কিনা। ফার্স্ট ইয়ারের বই একেবারে, এটা এটা ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন যেটা আপনি করছেন।
এই যে আমরা লাইবিলিটিকে দুই ভাগ করছি, একটা কারেন্ট লাইবিলিটি, একটা লং টার্ম লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি হলো এইগুলো, লং টার্ম লাইবিলিটি এটা। অনার ইকুইটির ভিতরে শেয়ার ক্যাপিটাল ছাড়াও রিজার্ভ এগুলো থাকে আর কি। এখন এই লাইবিলিটিকে দুই ভাগে ভাগ করছি। এটা হলো ইনসাইড, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, এটা হলো আউটসাইড। এখন একটা কারেন্ট লাইবিলিটি, একটা লং টার্ম লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি 1 বছর, সর্বনিম্ন মেয়াদ 1 বছর, সর্বোচ্চ মেয়াদ 1 বছর। আর লং টার্ম হলো 1 বছরের চেয়ে বেশি। কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, আর তারপরে আপনার এই ছোটখাটো ক্রেডিটর্স, যে কোনো ট্যাক্স পেবল, ট্যাক্স রিজার্ভ 1 বছরের মধ্যে দিতে হবে, ডিভিডেন্ড পেবল, এইগুলো কারেন্ট লাইবিলিটি পড়ে। লং টার্ম লাইবিলিটি হলো বন্ড, তারপরে আপনার এই কি বলে, এই লোন, ব্যাংক লোন, বড় ধরনের 5 বছর, 10 বছর, 20 বছর ডিবেঞ্চার, এই এই জিনিস। এখন যখন কারেন্ট লাইবিলিটি বলে তাহলে এইগুলা নিব, আর লং টার্ম লাইবিলিটি হলে সব লাইবিলিটি নিব। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে, বলেন কি, কি বুঝেন নাই? হ্যালো, প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ওই যে মেসেঞ্জারে একটা পিক দিয়েছি, ব্যতিক্রমের 12 নম্বর প্রবলেমটা হলো ওই যে ইন্টারেস্ট ইনভেস্ট আফটার ট্যাক্সে 50% কেন ধরলো স্যার? আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি, আমার এখানে ছবিটা তো লোড হয়নি এখনো। ছবিটা লোড হইলে আমি দেখতে, ব্যতিক্রমে 12 নম্বর অঙ্ক না? আচ্ছা, ব্যতিক্রমে 12 আমি খুঁজে দেখবো, হ্যাঁ। ঠিক আছে, ছবিটা লোড করতেছেন, অত মেসেঞ্জার আপডেট দিতে হবে। ব্যতিক্রমে 12 লিখে রাখলাম, হ্যাঁ। অন্যদের আর কোনো অঙ্ক নিয়ে সমস্যা নাই নাকি? তাহলে আমি আপনাদের, আচ্ছা, আমি এটা দেখে আপনার বলতেছি। ব্যতিক্রমে 12, তাহলে আর তো মনে হয় সলভ ক্লাস লাগবে না আমাদের। মোটামুটি আপনারা যেহেতু প্রবলেম নাই অঙ্ক নিয়ে, একটা অঙ্ক করাই দিব আজকে, চ্যাপ্টার শেষ, পর নতুন একটা চ্যাপ্টার ধরবো। এখানে আপনার, ওনার প্রশ্নটা হলো, একটা অঙ্কে দেওয়া আছে ডিবেঞ্চার এবং ইনভেস্টমেন্ট, এই দুইটার যে যখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করে, তখন আচ্ছা, এখানে তারা এভারেজ বলে দিছে যে এভারেজ প্রফিট হলো 68,000, তারা দিয়েই দিছে। প্রফিট যে কত টাকা আছে সেটা দেওয়া নাই। এই জন্য সুদগুলো তারা 50%, 50% এভারেজে ধরে নিচ্ছে, অর্ধেক। আপনারা এটা 50% না ধরে করলেও চলবে, কোনো সমস্যা নাই। ওই যে এভারেজ যে বলে দিছে, প্রফিটটাও এভারেজ দেওয়া আছে, এই জন্য সুদগুলোও এভারেজে ধরছে আর কি। আপনি যদি সরাসরি ধরেন কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা কমার্স পাবলিকেশন একটা অঙ্ক নিয়ে আলোচনা করার, আরেকজন হাত উঠেছে, বলেন কি প্রশ্ন? আজকে সলভ ক্লাস, আপনাদের কথাই নিব আমি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার শর্ট প্রশ্ন, এই পুরাতন ব্যতিক্রমের এ, 3 নাম্বার, অ্যাকাউন্টিং 2019 সালের 9 নাম্বারটা আচ্ছা। আছে অ্যাকাউন্টিং 3-তে। স্যার এটাতে এবার এভারেজ ক্যাপিটাল হুম। এমপ্লয়ি বের করার সময় ক্যাপিটাল এমপ্লয়ি হাফ হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, তো নীল দিছে যে এখানে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ কারেন্ট প্রফিট বাদ দিস দেয় নাই, এরকম হ্যাঁ হয়েছে না? নীল, এমন, হ্যাঁ নীল। এটা হওয়ার কারণ হলো আম, না, লাস্ট ইয়ার একটা আচ্ছা, দুইটা কারণে হয় এটা, যে হাফ অফ কারেন্টের প্রফিট দুইটা কারণে বাদ দেওয়া যায় না। এক, যদি প্রফিট উঠায় ফেলায়, উইথড্র করে ফেলে, উইথড্র করে ফেলে যদি, তাহলে সেটা প্রফিট
উঠায় ফেলা যায়। আর আপনার দেখি এখানে কি দেওয়া আছে, ইন দ্য বিজনেস এত, the normal rate of return 10%, the company will able to maintain super profit 3 year. Approximately. আচ্ছা। এখানে এই কারেন্ট ইয়ার প্রফিটটা নির্দিষ্ট করা নাই, তাই এটা এটা করছে আপনারা এটা লাস্ট ইয়ারের যে প্রফিটটা, প্রথমে এটা প্রথম ইয়ার ধরবেন, তারপর এটা দ্বিতীয় ইয়ার ধরবেন, তৃতীয় ইয়ার ধরবেন, ধরে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিয়ে দিবেন, সমস্যা হবে না। আর ব্যতিক্রমে দেখা যায় কি অনেক অঙ্ক ভুলও থাকে, আপনারা মেইন বই ইউজ করার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক করি, যেহেতু ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। মেইন বইয়ের কমার্স পাবলিকেশন একটা অঙ্ক। দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ পূর্বাশা লিমিটেড অ্যাজ এট December 31, 2017। পূর্বাশা লিমিটেডের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 1 লাখ টাকা, জেনারেল রিজার্ভ আছে 20,000 টাকা, ট্যাক্স রিজার্ভ আছে 30,000 টাকা, ওয়ার্কার সেভিং অ্যাকাউন্ট আছে 15,000, ক্রেডিটর্স আছে 49,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 16,000 টাকা। এই তথ্য দিয়ে ডান পাশে দেওয়া আছে প্ল্যান্ট এন্ড মেশিন আছে 65,000, ল্যান্ড দেওয়া আছে 55,000, ট্রেডমার্ক দেওয়া আছে 10,000, স্টক দেওয়া আছে 24, ডেপ্টর্স 44, ক্যাশ 6,000, প্রিলিমিনারি এক্সপেন্স আছে 6,000। এই তথ্যগুলো অঙ্কে দেওয়া আছে। সম্পদ এবং দায় নিচে বলছে ল্যান্ড এন্ড বিল্ডিং হ্যাভ বিন ভ্যালুড এট 1,25,000 অ্যান্ড প্ল্যান্ট এন্ড অ্যাসেটস ও 55,000 টাকা। 5,000 অফ ডেপ্টর্স আর ব্যাড, 5,000 টাকা আপনার অনাদায়ী পাওনা আছে। প্রফিট অফ দ্য কোম্পানি হ্যাভ বিন অ্যাজ ফলো, 3 বছরের প্রফিট দেওয়া আছে 15, 16, 17। ইট ইজ দ্য কোম্পানি প্র্যাকটিস টু ট্রান্সফার 25% অফ প্রফিট টু রিজার্ভ। এই জিনিসটা নতুন, রিজার্ভে আপনার 25% প্রফিট রেখে দেয় তারা। ইগনোর ট্যাক্স, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ শেয়ার অন দ্য yield and net basis. Similar company give a yield of 12%, NRR এর মান দেওয়া আছে 12%, on the market value of the their share. Goodwill may be taken to be worth 1 lakh. Goodwill এর মান 1 লাখ দেওয়া আছে। এই অঙ্ক দিয়ে তারা বলছে আপনাকে গুডউইল এই শেয়ারের দাম বের করতে হবে, মার্কেট ভ্যালু সিস্টেমে শেয়ারের দাম বের করতে হবে। এখন আমি শেয়ারের দাম বের করতে হলে ফার্স্টে তো আমার নেট অ্যাসেট দরকার। আমরা করতেছি হলো কমার্স পাবলিকেশনের প্রবলেম 5 নাম্বার অঙ্ক। নেট অ্যাসেট বের করবো। নেট অ্যাসেট বের করার জন্য ফার্স্টে দেখেন প্ল্যান্ট অ্যাসেট দেওয়া আছে 65, উপরে নিচে দেওয়া আছে 1,25,000, 1,25,000 নিতে হবে। ফার্স্টে গুডউইলটা নিয়ে নিই। সবার নিচে যে গুডউইল দেওয়া আছে, গুডউইলের টাকাটা আমি সবার আগে নিয়ে নিচ্ছি। ওই যে নিচে গুডউইল দেওয়া আছে 1 লাখ, এটা নিয়ে নিচ্ছি। বিল্ডিং 1,25,000, মেশিন 55,000, এইগুলো আমি নিয়ে নিলাম। গুডউইল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, গুডউইল আছে হলো 1 লাখ। তারপরে আছে ল্যান্ড, নিচে দেওয়া আছে ল্যান্ড এন্ড বিল্ডিং 1,25,000, প্ল্যান্ট এন্ড মেশিনারি 55 নিচে দেওয়া। ট্রেডমার্ক, অনেকে মনে করবেন ট্রেডমার্ক ভুয়া সম্পদ, না, ট্রেডমার্ক আসবে। আসবে না হলো প্রিলিমিনারি এক্সপেন্স। স্টক, স্টক তো প্রশ্নই দেওয়া আছে যেটা, এটাই আসবে 24,000। এরপর ডেপ্টর্স, ডেপ্টর্স এর টাকা যেটা আছে এখান থেকে 44 থেকে 5,000 টাকা আমাদের পাওনা আছে, বাদ দিব। ক্যাশ, ক্যাশ দেওয়া আছে 26, প্রিলিমিনারি এক্সপেন্স আছে, এটা আনবো না। 3,79,000 টাকা টোটাল এসে আসতেছে, বাদ দিতে হবে
আউটসাইড লাইবিলিটি। আউটসাইড লাইবিলিটির মাঝে ক্রেডিটর্স, সানরে ক্রেডিটর্স 49,000, ট্যাক্স রিজার্ভ 30,000, ওয়ার্কার সেভিং অ্যাকাউন্ট 15,000। মানুষের পাওনা হলো আউটসাইড লাইবিলিটি। দেখি মানুষের কি কি পাওনা আছে। আবার প্রশ্নে যাচ্ছি। এই যে একজন প্রশ্ন করছিল, এই যে দেখেন শেয়ার ক্যাপিটাল মালিকের 1 লাখ, জেনারেল রিজার্ভ মানে মালিকের যে লাভগুলো হয়েছে প্রতি বছর এটা জমানো দাও 20,000 টাকা। ট্যাক্স রিজার্ভ মানে সরকারের রিজার্ভ টাকা, এটা মালিকের না, এই জন্য যে ট্যাক্স রিজার্ভ কিন্তু আউটসাইড লাইবিলিটি আসলো। ওয়ার্কার সেভিং অ্যাকাউন্ট, কর্মীদের যে বেতন থেকে কিছু টাকা আমরা রেখে দিই, রেখে টাকা জমায় রাখছি, এটা। ক্রেডিটর্স বাইরের মানুষের। প্রফিট হলো আমি নিজের লাভ। তো এই তিনটা যে আছে এটা বাইরের মানুষের, এগুলো আউটসাইডে পড়বে। আউটসাইড লাইবিলিটি আমরা পেয়ে গেলাম। যেটা আসলো নেট অ্যাসেটস। এখন তারা বলছে তারপরে আমাদের বের করতে, নেট অ্যাসেট যেহেতু বের করে ফেলছি, আমরা ইচ্ছে করে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে করতে পারবো। ইন্ট্রিনসিক ভ্যালু দিয়েও করা যাবে, মার্কেট ভ্যালু দিয়েও করা যাবে। তারা বলছিল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ শেয়ার অন দ্য ইয়েল্ড এন্ড নেট অ্যাসেট বেসিস। নেট অ্যাসেট বেসিস হলো ইন্টেন্সিক ভ্যালু মেথড। ইন্টেন্সিক ভ্যালু মেথড করতে বলছে, ইয়েল্ড পদ্ধতি করতে বলছে। ইন্টেন্সিক ভ্যালু মেথডে আমি করব। এই যে নেট অ্যাসেটস অ্যাভেলেবল, নেট অ্যাসেটস লিখবো আর নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কত আছে আমরা একটু দেখে আসি। শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা এখানে আছে 10,000, স্পষ্ট লেখাই আছে। এখানে যে ইয়েল্ডিং মেথড বলছে মানে মার্কেট ভ্যালু মেথড, আর একটা হলো নেট অ্যাসেট মানে হলো ইন্টেন্সিভ ভ্যালু মেথড। তাহলে আমাদের আসছে 10,000 দিয়ে ভাগ করলাম 28.50 হয়ে গেল। এখন মার্কেট ভ্যালু মেথডে যদি ইয়েল্ডিং মেথডে করতে চাই, তাহলে আমাকে প্রফিটের উপর ভিত্তি করে করতে হবে। অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট বের করতে হলে 3 বছরের প্রফিট দেওয়া আছে 40, 45, 55। ভাগ করলাম আপনার, আচ্ছা এখানে এভারেজ প্রফিট বের করার ক্ষেত্রে আমাদের 3 বছরের প্রফিট যোগ করতে হবে। কেন? কারণ কি, ব্যাড ডেট তার প্রতি বছর হয় না, 1 বছর হইতেছে। 1,40,000 টাকা। ব্যাড ডেট তো প্রতি বছর 5,000 না, বিভিন্ন টাইপ হইতে পারে। ব্যাড ডেট 5,000 টাকা বাদ দিব, থাকলে 1,35,000 টাকা। এটাকে এভারেজ বের করবো, টোটাল প্রফিট এটা, এভারেজ প্রফিট। তাহলে আসবে 1,00,000 শুধু 45,000। এই 45,000 থেকে রিজার্ভে আমরা 25% রেখে দিই। এইটা নতুন ছিল রিজার্ভ, এই জিনিসটা আমরা আগে পাইনি, একটু দেখে দিই। এই যে বলছে কোম্পানিজ প্র্যাকটিস টু ট্রান্সফার 25% অফ প্রফিট টু বি রিজার্ভ। নতুন আইটেম। আর যে প্রফিটটা আসলো এই প্রফিট থেকে 25% বাদ দিয়ে দেবে। এখানে ট্যাক্সের কথা বলা নাই, ট্যাক্সের জন্য বাদ দিয়ে নিই।
ট্যাক্স বাদ দেওয়ার পর যে টাকা আসবে এটা রিজার্ভে রাখার কথা বলছিল। রিজার্ভে আসবে 11,000 এত টাকা। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আমি পেয়ে গেলাম। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এখন এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন আমি কত টাকা লাভ করার আশা করতেছি, বা এখান থেকে যে লাভটা আসতেছে, এই যে 33,750 কে যদি আমি মোট মূলধন ক্যাপিটাল যেটা আছে, অর্থাৎ এভারেজ মেনটেনেবল প্রফিট কে ক্যাপিটাল দিয়ে ভাগ করি, 100 দিয়ে গুণ করি, বেরিয়ে আসবে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন আসতেছে 33.75%। প্রতিটা শেয়ারে আমি 33.75% লাভ চাচ্ছি। এক্সপেক্টেড রিটার্ন পার শেয়ার, রেট অফ রিটার্ন পার শেয়ার, 10 টাকা একটা শেয়ারের দাম। প্রতি শেয়ারে আমার আশা হলো, প্রত্যাশা হলো, সরি প্রত্যাশা না, প্রতি শেয়ারে আমি পাচ্ছি, আসলে প্রতি শেয়ারে আমি পাচ্ছি 3 টাকা। মার্কেট ভ্যালু পার শেয়ার আমি যেটা পাচ্ছি, আর নিচে হলো এনআরআর আমি যেটা আশা করছিলাম, গুণ 100, আমি পাচ্ছি 3.3375। এনআরআর হলো, প্রশ্নে বলে দিয়েছিলাম আমরা এরকম ব্যবসা থেকে 12% চাই, 0.12, 100 না দিলেও চলবে, 0.12 দিয়ে দিবেন। তাহলে আসবে আনসার আপনার 28.125। আমি যেভাবে করছি এই নিয়মে করতে পারেন, অথবা ক্যাপিটাল ইজ ভ্যালু বের করে, কথা কিন্তু একটাই হবে ঘুরে ফিরে। ক্যাপিটাল ইজ ভ্যালু বের করে, অর্থাৎ এইটাকে, এই যে এটাকে, এটাকে এনআরআর দিয়ে যদি ভাগ করেন তাহলে ক্যাপিটাল ইজ ভ্যালু আসবে। ক্যাপিটাল ইজ ভ্যালুকে যদি আমি আবার এক্সপেক্ট ইয়ে দেয়া কি বলে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করি, এই টাকাটাই আসবে। ওইভাবে করেও দেখতে পারেন, যে আমরা যে মার্কেট ভ্যালুর যে অন্য নিয়মে করছিলাম ওইভাবে করলেও এই সেম আসবে, এই ঘটনাই ঘটবে। বা এইভাবেও করতে পারেন, এই নিয়মটা আমি দেখাই দিলাম আর কি। এই ছিল আমাদের অঙ্ক, দুইটা নিয়মে আমরা করে নিলাম। এখন আপনাদের যে আরো যে কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসগুলোতেও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।